ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে জাঙ্কু। স্থির আর শান্ত নজরটা তার এলোমেলো রুমের চারপাশটা জুড়ে। রুমটা সব সময়ের জন্য পরিপাটি আর সুন্দর করে গোছানো থাকে। অগোছালো এলোমেলো থাকাটা সে কখনোই পছন্দ করে না, ভীষণ অপছন্দনীয়তা। বিধায় সব সময়ের গোছানো আর শান্ত পরিবেশের ঘরটায় সহজে কেউ প্রবেশ করে না। এক প্রকার বলতে গেলে দ্বিধা কাজ করে, ভয় পায় শুধু তার মা বাদে। আর সেই ঘরটার কি হাল, কি নাজেহাল অবস্থা। জায়গার জিনিস একটাও জায়গায় নেই। বিছানা থেকে শুরু করে ঘরের প্রতিটি গোছানো জিনিস এলোমেলো অবস্থায় পড়ে আছে। বিছানার চাদর সহ বালিশগুলো সব এদিক ওদিক পানে ছড়িয়ে ছিটিয়ে আছে। নিজের গুছিয়ে রাখা জামা কাপড়গুলোরও ঠিক ঠিকানা নেই। এমনকি কাভার্ডের গোছানো জামা কাপড়গুলোও বিছানায় স্তূপ করা। বিশেষ করে ঘরের এক পাশের ওয়াল জুড়ে নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর বিশেষ পছন্দনীয় বইয়ের তাকটার তো পুরো বাজে অবস্থা। বিভিন্ন ধরনের বই আলাদা আলাদা তাকে গোছানো থাকে, সেগুলো সব এলোমেলো, পুরো বিধ্বংসী অবস্থা। আগে ঘরটা দেখলে যে কেউ বলবে কোনো রুচিশীল এবং সব সময় পরিপাটি হয়ে থাকা ব্যক্তির ঘর। আর এখন এই ঘরের অবস্থা দেখলে যে কেউ বলতে পারবে এই ঘরের মানুষটা পুরো ছন্নছাড়া। নিজের পরিপাটি করে রাখা পরিচ্ছন্ন ঘরের বেহাল দশা শান্ত নজরে সবকিছু অবলোকন করতেই ক্লান্ত নজর জোড়া শান্ত হলো জাঙ্কুকের। কাজটা কার বুঝতে অসুবিধা হলো না তার। আজ যে তার প্রিয় সবকিছুই অপ্রিয় হয়ে উঠবে এটা সে জানে। হয়ে আসছে এইরকম। দু হাতের খোলা আঙুলগুলো একসাথে মুঠি করে নিয়ে নিচের রাগটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো জাঙ্কুক। চোখ জোড়া কিছু সময়ের জন্য বন্ধ করে নিয়ে ফের খুলে ফেললো। ধীর কদমে পা বাড়ালো নিজের এলোমেলো ঘরের মধ্যে। সারা দিনের ক্লান্ত শরীরটা যে বিছানায় এলিয়ে দিলে মুহূর্তেই প্রশান্তি অনুভব করত, সেই অগোছালো বিছানাটায় গিয়ে বসলো সে। বাহির থেকে এসে বাহিরের জামা কাপড় না ছেড়ে ফ্রেশ না হয়ে যে বিছানায় কখনো সে নিজের শরীরটা এলিয়ে দেয়নি, আজ সেটাই করলো। অপরিচ্ছন্ন বিছানায় শরীরটা এলিয়ে দিল। পা জোড়া বেডে নিচে ঝুলিয়ে মাথায় নিচে হাত জোড়া রেখে অর্ধ শরীরটা বেডে এলিয়ে দিয়ে চুপচাপ শুয়ে পড়লো সে। রাগটা এখন খুব করে নিয়ন্ত্রণ করা দরকার, না হলে বাজে কিছু হয়ে যেতে পারে, যা কখনোই সে চায় না। কিন্তু ওই মেয়েটা রাগ নিয়ন্ত্রণে থাকতে দিলে তো। নিচ থেকে টিভির ভলিউমটা বেশ তীক্ষ্ণ ভাবে কানে বাজতে চোখ বুজে ফেললো জাঙ্কু। তাকে জ্বালানোর জন্য টিভির ভলিউমটা আরো বাড়িয়ে দিয়েছে। মাথার মধ্যে রাগটা অনিয়ন্ত্রিত হতে চাইলেও সেটা হতে দিল না সে। চোখ বুজে সেভাবেই পড়ে রইলো, কিন্তু সেটাও আর হলো কই। সেখান থেকে কিছু সময় পার হতেই কারো পায়ের ধূপধাপ আওয়াজে রাগটা বাড়লো বই কমলো না। এই ধূপধাপ আওয়াজ করে চলাফেরাটাও তার অতি অপছন্দনীয়। কিন্তু মেয়েটা যে আজ পণ করেছে তাকে তার অপ্রিয় অপছন্দনীয় কাজগুলো দিয়ে আজকে জ্বালিয়ে মারবে। সেও দেখতে চাই আর কত জ্বালাতে পারে মেয়েটা তাকে। রাগের তীক্ষ্ণ আগুনটা ভেতরে চলতে থাকলেও বাহিরে নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করে চোখ জোড়া খুলে শান্ত নজরটা ওপরে টাঙানো ঝুলন্ত যান্ত্রিক পাখাটার দিকে রাখলো জাঙ্কুক। ধূপ ধাপে চলা পা জোড়া কোথায় এসে থেমেছে তা বুঝতে বাকি নেই তার। মেয়েটা এবার তার কথা দ্বারা তাকে চালানোর সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে, যা এতদিন হয়ে আসছে। কিন্তু এবার যে মেয়েটা এলোমেলো কথার বান ছুড়লে নিজেকে নিয়ন্ত্রণ রাখা খুবই মুশকিল হয়ে দাঁড়াবে। ভাবনা স্থির রেখে মুখ খুললো জাঙ্কুক। ওপাশ থেকে তে আওয়াজ তোলার আগেই তাকে ডেকে উঠলো সে। প্রাণ চমকে উঠলো তে। ধূপ ধাপ পা ফেলে সিঁড়িগুলো বেয়ে ওপরে উঠলেও এই মানুষটার রুমের সামনে নিঃশব্দে পদচারণ করে এসেছে সে। ধূপধাপ পা ফেলে চলা মানুষটার পছন্দ নয়, বিধায় ধূপধাপ পা ফেলে শব্দ করে সিঁড়ি বেয়ে মানুষটাকে বিরক্ত করতে চাইলেও উপরে উঠতেই রুমটার মধ্যে অতি নিশ্চুপতা দেখে নিজেই পদচারণের শব্দ কমিয়ে দিয়েছিল তে। কেননা সে যা করে রেখেছে রুমটার মধ্যে মানুষটার এত নীরবতা পালন করার তো কথা নয়। বিধায় সিঁড়ির মাথা থেকে রুমের দরজা পর্যন্ত নিঃশব্দে এসেছে। কথা না বলা সত্ত্বেও তবুও লোকটা বুঝে গিয়েছে সে এসেছে। আর প্রাণ নামে তাকে এই মানুষটা ছাড়া দ্বিতীয় আর কেউ ডাকে না। আর নাকি তার মা ডাকতো, কিন্তু মায়ের ডাকটা তার মনে নেই। বিধায় মা ডাকলে এই মানুষটার ডাকের মতো পরানটা চমকে উঠতো কিনা এটাও তার অজানা। তবে মানুষটার সাথে কথা কম হলেও এই নামের ডাকটা তাকে বরাবরই চমকিয়ে দেয়, নিজেকে থমকিয়ে দেয়, উথাল পাথাল ঢেউয়ের মতো নিজের ভেতরটা ভাসিয়ে দেয়। এর ভাবনার মধ্যে থেকে অতি শান্ত কণ্ঠে সতর্কতা বাণী স্বরূপ বার্তা এলো। আমার রাগটা নিয়ন্ত্রণের মধ্যে থাকতে দে প্রাণ। আমার রাগ নিয়ন্ত্রণহীন হলে কি হতে পারে এটা তোর খুব ভালো করেই জানা।
সো আমাকে আর নিয়ন্ত্রণহীন করিস না। আমি বড্ড ক্লান্ত, আমার রাগের সীমাবদ্ধতার মধ্যে থাকতে দে আমাকে। মানুষটা বড্ড ক্লান্ত, এটা প্রথম শুনলতে। এবারের প্রত্যেকটা মানুষকে আর যেভাবেই হোক ক্লান্ত বদনে সে দেখতে পারে না। কেমন যেন বুকের ভেতর তার কষ্ট অনুভব হয়। ক্লান্ত মুখগুলো দেখলে সে অসহায় বোধ করে। তখন বারবার মনে হয় নিজেরই আপনজনের ক্লান্ত মুখগুলো যদি সে মুহূর্তের মধ্যে ম্যাজিকের মতো হাসি খুশি আর সতেজতায় ভরিয়ে দিতে পারত। কিন্তু চাইলে সবকিছু তো সম্ভব নয়। আল্লাহ তাআলা সবকিছু মানুষের হাতে দেননি। আর এই মানুষটাকে ক্লান্ত বদনে কখনো সে দেখেনি। হয়তো হয়েছে, কিন্তু সে খেয়াল করেনি। এমনকি কখনো আজকের মতো তার নিজের মুখ দিয়ে ক্লান্ত হবার কথাও শোনেনি। আর আজ সেই মানুষটা নিজের মুখেই বলছে তিনি ক্লান্ত। তবে কি সে আজ প্রতিশোধ পরায়ণ হয়ে রাগের বশে বাড়াবাড়ি করে ফেললো? যেটা সে করেছে সেটা তার করা উচিত হয়নি। ভাবনার এক পর্যায়ে ড্রয়িং রুমের সোফায় এসে ধপাস করে বসে পড়ল তে। সোফার সামনে ছোট কাচের টেবিলটার উপর থেকে রিমোটটা তুলে ধূপ করে টিভিটা বন্ধ করে দিল সে। সেটা দেখে সোফার দুপাশে বসা আদ্র নিদ্র বেশ আশ্চর্য হলো। নিদ্র না দেখলেও আদ্র বেশ মনোযোগ দিয়ে টিভি দেখছিল। আপু, টিভি বন্ধ করলে কেন? আমার এখন আর টিভি দেখতে ইচ্ছা করছে না, তাই। তের মুখটা গম্ভীর দেখে দুই ভাইয়ের কেউ আর তাকে প্রশ্ন করলো না। তবে বুঝতে পারলো কোনো কারণে আপুর আবারও মন খারাপ হয়েছে। দুই ভাই আপুকে ভীষণ ভালোবাসে। তাদের তেইহুং আপুর যে কারণে অকারণে হুটহাট মন খারাপ হয়ে যায় এটা তারা আগে থেকেই জানে। কিন্তু আপুর কাছে কারণ জানতে চাইলে কখনোই বলে না, জোর করলেও বলতে চায় না। বিধায় এখন আর তারা কারণ জানতে চাওয়ার জন্য প্রশ্ন করে না। আদ্র আর নিদ্র দুজনে নিজেদের মুখের দিকে চাওয়াচাই করে উঠে দাঁড়ালো। ফের নিদ্রকে উদ্দেশ্য করে আদ্র বলল, চল ছাদে গিয়ে খেলি। নিদ্রও সম্মতি জানিয়ে উঠে দাঁড়ালো। তারপর থেকে উদ্দেশ্য করে বলল, আপু, তোমার যখন টিভি দেখতে ভালো লাগছে না তুমিও চলো না। আজ ছাদে গিয়ে গুনবে আদ্র লাগানো গাছে বেশি ফুল ফুটেছে নাকি আমার লাগানো গাছে। তে ভাইদের দিকে তাকালো। এই বিচ্ছু দুটো তাকে ভীষণ ভালোবাসে। বুঝতে পেরেছে কোনো কারণে তার মন খারাপ হয়েছে, তাই মন ভালো করানোর জন্য এগুলো বলছে। ছোট হলেও বুদ্ধিতে তারা দায়িত্ববান ভাইদের মতো। মিষ্টি করে হাসলো তে। তোরা চল, আমি একটু পরে আসছি। তেকে মিষ্টি করে হাসতে দেখে দু ভাইও খুশি মনে চলে গেল। তারা যেতেই কোনো কারণে আবারও মন খারাপ হয়ে গেল তে। সে তো কারণে অকারণেই মানুষটাকে জ্বালায়, বিরক্ত করে, কিন্তু সেজন্য কখনো মন খারাপ হয় না, খারাপ লাগে না তার। কিন্তু আজ কেন খারাপ লাগছে? নিজের রুমে গিয়ে ফোনটা হাতে নিতেই তে দেখতে পেল কয়েকশো কল আর মেসেজ, যার সবগুলোই তার প্রাণপ্রিয়া বন্ধু জেনি করেছে। মেসেজগুলো ওপেন করতেই দেখতে পেল সেখানে হাজার রকমের সরি দিয়ে বার্তা পাঠানো। কপাল কুঁচকে ফোনের দিকে তাকিয়ে থাকলো তে। তখন রাগে ক্ষোভে কলেজ থেকে চলে আসার পর আর তার ফোনটা হাতে নেওয়া হয়নি। বিধায় এই কল আর বার্তায় বয়ে যাওয়ার ঝড়ের আভাসগুলো তার দেখা হয়নি। ফোনটাও ছিল সাইলেন্সে। আর জাঙ্কুক নামক মানুষটার সাথে সাথে জেনির উপরেও রাগটা চড়াও হয়ে উঠেছিল। বিধায় জেনিকে কলেজে ফেলে সে একা একা চলে এসেছিল। অবশ্য মেয়েটার উপর ক্ষণিকের জন্য রাগ হলেও অভিযোগ নেই তার। সে জানে জেনি তাকে প্রচন্ড ভালোবাসে। তবু একজনকে যখন শাস্তি দিয়েছে, ফাজিল মেয়েটা বাঁচাবে কেন? ফোনের বার্তাগুলোর দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে তে বলল, অসভ্য মেয়ে, ইচ্ছাকৃত আকাম করে এখন কল আর মেসেজের ঝড় তুলে দিয়েছে। ফাজিল কোথাকার। সে ফোন ধরবে না আর না মেসেজের রিপ্লাই দেবে। আরো একটু বিচলিত হয়ে আরো কয়েকশো কল আর মেসেজ করুক, তারপর সে ধরবে। ফোনটা হাতে নিয়ে ছাদে চলে গেল তে। ছাদে গিয়ে দেখলো আদ্র আর নিদ্র ফুল গোনা শুরু করে দিয়েছে। দুই বিচ্ছু ফুল গাছ দেখলেই হয়, যত দামি হোক আর যেখানেই দেখুক কিনে নিয়ে আসবেই। পিচ্ছে পিচ্ছে ছেলে দুটোর এত গাছের শখ, তাদেরকে না দেখলে বোঝানো মুশকিল। হাতের মুঠোই ফোনটা ফের কেঁপে উঠলো। কিছু মুহূর্তেই কল কেটে যেতেই দেখলো আবারও কয়েকটা মেসেজ। কখন জেনি আবারও মেসেজ করেছে খেয়াল করেনি তে। ছাদের এক পাশে লাগানো ফুল গাছগুলোর মধ্যে থাকা আদ্র নিদ্রকে এক পলক দেখে নিল। তারা নিজেদের মতো ফুল গুনতেই ব্যস্ত আছে। সেটা দেখে ছাদের অন্য প্রান্তের দিকে পা বাড়ালো তে। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়াতেই বিকালের একদল স্নিগ্ধময় হাওয়া ছুঁয়ে গেল তাকে। তারপর ফোনটা সামনে নিয়ে জেনির দেওয়া মেসেজগুলো ওপেন করলো। সেখানে লেখা আছে, মেসেজ দেখেও রিপ্লাই কেন করছিস না? এত সরি বলছি তাও তো রাগ কমছে না? তুই কল ধরছিস না, মেসেজ দেখেও রিপ্লাই করছিস না। এবার কিন্তু সত্যি আমার কান্না পাচ্ছে। ফোনটা ধর না জানু, না হলে মেসেজের রিপ্লাই দে প্লিজ 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 জানু। এরকম ভুল আর কখনো করব না, প্লিজ জানটা আমার ফোনটা ধর। এরকম কত শত মেসেজগুলো দেখে হাসলো তে। এরকম একটা কলিজার বন্ধু থাকলে আর কি চাই? মেসেজগুলো দেখে শান্তি শান্তি অনুভব হলেও ফের কিছু একটা ভেবে মুখের হাসিটা বিলীন করে দিয়ে জেনিকে ভিডিও কল করলো। মুহূর্তেই কাল বিলম্ব না করে ওপাশ থেকে কলটা রিসিভ করলো জেনি।
এতবার কল করেছি, ধরছিস না কেন? কত শত মেসেজ দিয়েছি, রিপ্লাই কেন দিস না? এত রাগ আমার উপরে? খুব 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 সরি জান, আর রাগ করে থাকিস না। এই দেখ আমি কান ধরছি, আর কখনো এমন ভুল করব না। তুই যা বলবি আমি জেনে তাই মেনে চলবো। তবু আর রাগ করে থাকিস না। তুই কল ধরছিলিস না, মেসেজের রিপ্লাইও দিচ্ছিলিস না, আমার কত কষ্ট হচ্ছিল। ওই থাম বাবা রে, কান ঝালাপালা করে দিচ্ছে। তুই আমাকে বকছিস? জেনির মুখের অবস্থা দেখে আর তার কথাগুলো শুনতে খারাপ লাগলেও সহজে গড়ল না তে। ধমক দিয়ে বলল, এই একদম ঢং করবি না। কেন ফোন দিয়েছিস? আমি ঢং করছি? আমি সত্যি ঢং করছি না রে। এবারের মতো মাফ করে দে না জানু, তারপর তুই যা বলবি আমি তাই মানবো। এই কপাল কুঁচকে কিছু একটা ভাবলো, তারপর একটু ভাব নিয়ে বলল, সত্যি তো আমি যা বলবো তাই মানবি? তিন সত্যি জানু, তোর ক্রাশের লিস্টের প্রথম কে? জেনির উৎফুল্ল চিত্র মুখটা চুপসে গেল। তে মূলত কি বলতে চাইছে বা এরপর কি বলবে সেটা কিছুটা হলেও আন্দাজ করতে পারছে সে। উৎফুল্লময় মুখটা ফের কাঁদো কাঁদো করে বলে ফেললো জেনি, জাঙ্কুক ভাইয়া আজ থেকে সে বাদ। পুরো লিস্টের ফার্স্ট কেন, কোথাও সে থাকবে না। ডান? ডান কি করে হয়? সেই লিস্টের প্রথমে থাকবে না, এমনকি কোথাও থাকবে না, তা কি করে সম্ভব? তাহলে থাকবেটা কি? থাকবে হলো আমাদের মোড়ের মাথায় নতুন চায়ের দোকান আনিস ভাই, যার চা খেয়ে আমরা ক্রাশিত। এটা কোনো কথা হলো? ওনার বানানো চা খেয়ে আমরা চায়ের উপর ক্রাশ খেয়েছিলাম, ওনার উপরে নয় জানু। সমান কথা, সেটা তো ওনার বানানো চাই। তুই কি আমার কথা মানতে রাজি নস? আমি সেটা বলিনি, কিন্তু আমার ক্রাশের লিস্টের প্রথম নম্বর আনিস ভাই, এটা তো মানতে পারছি না। কোথায় সুদর্শন লেকচারার জাঙ্কুক ভাইয়া, আর কোথায় পান খেয়ে দাঁত লাল করে থাকা আনিস ভাই? প্লিজ জানু, আমার কেমন মাথা ঝিমঝিম করছে। প্রথম বা শেষ কোনো ক্রাশের দরকার নেই। জেনির কথায় খুব হাসি পেল তের, তবু হাসলো না। পেট ফেটে যাচ্ছে তার হাসিতে, তবু হাসতে পারছে না। কি কষ্টটাই না হচ্ছে তার, তবু এখন হাসা যাবে না। তে একটু অভিমান নিয়েই বলল, অবশ্যই তোর ক্রাশের দরকার, তবে তুই আমার কথা মানতে চাইছিস না তাই তো? ঠিক আছে, তোকে মানতে হবে না। আল্লাহ হাফেজ। এই কাটিস না কাটিস না। আচ্ছা ঠিক আছে, আজ থেকে আনিস ভাই আমার লিস্টের প্রথম ক্রাশ। ওকে, এবার খুশি? জেনির মুখের দিকে তাকাতে তের ভীষণ মায়া হলো। সে যে কত কষ্টে আনিস ভাইকে ক্রাশ বলে মেনে নিয়েছে, এটা তার বেচারা মার্কার চেহারা দেখেই বুঝতে পারছে তে। তবে এখন গড়লে চলবে না, তাই সে অতি প্রফুল্ল চিত্রে বলল, খুব খুশি। এবার তো সরিটা অ্যাকসেপ্ট করে নে জানো। সে তো কখন করে নিয়েছি। আমার পক্ষ থেকে অনেক অনেক শুকরিয়া জানো। তবে আনিস ভাইকে ক্রাশ বানিয়ে দিয়েছিস, কেমন একটা অনুভূতি হচ্ছে জানিস? তার মানে তুই আমার কথা মানতে চাইছিস না তাই তো? আচ্ছা ঠিক আছে। আরে আরে তেমনটা নয়। আচ্ছা ও প্রসঙ্গ বাদ দে, অন্য কথা বল। তের খুব হাসি পেলেও হাসলো না। হাসবে কি করে? মেয়েটা যে তাকে খুব ভালোবাসে। এরকম বন্ধু কজন পায়? আর এইরকম আত্মার বন্ধু কজনেরই বা হয়? আজ জেনি তার সব কথা মেনে নিয়েছে। কাল দেখা হলে দুষ্টু মিষ্টি কিছু ফাজলামো করে সব মিটিয়ে নেবে। এরকমটা তাদের মধ্যে মাঝে মাঝে হয়েই থাকে।